প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরু। গ্রেফতারি পরোয়ানা। গ্রেনেড হামলা মামলায় খালাস চেয়ে তারেক রহমানের আপিল শুনানি চলছে। ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হচ্ছে আজ। সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, জানালেন আলী রিয়াজ। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে, অভিমত মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসার কথাবার্তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আজ চূড়ান্ত ফয়সালার আশা বাংলাদেশের। ভারতের ওপর অতিরিক্ত 25% কর আরোপের ঘোষণা ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের 6টি মামলায় শেখ হাসিনা সহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। আসামির সংখ্যা এইটা নিয়ে বিতর্ক করে তো লাভ নাই। কোনোটায় 12 জন, কোনোটায় 17 জন, কোনোটায় 18 জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি মোট 27 জন হয়। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি চলছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি চলছে। গত 17 জুলাই এই মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শুরু হয়। এরপর খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে গত 1 জুন আদেশ দেন আদালত। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। জুলাই সনদের চূড়ান্ত খসড়া অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে তার স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়েই জুলাই সনদ তৈরি করা হবে, তাই রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করবে। এর মধ্যে 13টি বিষয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে। আজকের বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার সমাপ্তি করতে চায় ঐকমত্য কমিশন। শেষ বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি অঙ্গীকার করা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই আসলে বাস্তবায়নের প্রশ্নটা উঠেছে
যেটা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। এদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। সকাল 11টার দিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় শাহবাগ সহ আশেপাশের এলাকার সড়কের যান চলাচল। এ সময় তারা বলেন, সরকার জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহানা করছে। বারবার আশ্বাস দিয়েও সরকার কথা রাখেনি বলে অভিযোগ করেন তারা। 1 বছর পার হলেও এখনো পর্যন্ত সনদ ঘোষণা না করায় বাধ্য হয়ে আবারও রাস্তায় নেমেছে বলে জানান আন্দোলনকারীরা। আজকের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র ঘোষণার দাবি জানান তারা। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। চরম বিপাকে পড়েছে অফিসগামী সহ সাধারণ মানুষ। যিনি আমাদের রক্ত এবং আমার অনেক ভাইয়ের জীবনের প্রাণের বিনিময়ে সে চেয়ারে বসে সে আমাদেরকে একবার না 3-3বার হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তার দিক থেকে পালন করতে পারে নাই। তাই আজকে আমরা রাজপথে নামছি। অনেক ডেট দিয়ে অনেক বিভ্রান্ত করা হয়েছে, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না। সাংবিধানিকভাবে এটা যুক্ত করতে হবে, যাতে এটা পরবর্তীতে কোনো সরকার এসে কাটছাঁট না করতে পারে। ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে নির্বাচন হবে বলে আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, 1 বছর হয়েছে, এখনো শহীদদের তালিকা করা হয়নি। অনেক শহীদ পরিবার অসহায় দিন পার করছে। এটা বললেই সরকারের কেউ কেউ মন খারাপ করেন। ব্যর্থতার সামনে আসলেই তো সমালোচনা করা হয়। বিএনপি নির্বাচনের দাবি করলেই সমালোচনা করা হতো। এখন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত নির্বাচন দিতে বলছেন। বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যেতে নয়, জনগণের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিহিংসার কথাবার্তা বলা হচ্ছে তার একটা মাত্রা থাকা উচিত। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একান্ত সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে চান, ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসবো। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনা আজ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে। আজই চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদী বাংলাদেশ। সমঝোতা না হলে আগামীকাল আগস্টের প্রথম দিনেই ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে এই দলের প্রথম দিনের আলোচনা হয় বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত 12:30 থেকে ভোর 5:30 পর্যন্ত। দ্বিতীয় দিনের আলোচনা হয় বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। এদিকে ভারতের উপর অতিরিক্ত 25% কর আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দক্ষিণ কোরিয়ার পণ্য আমদানিতে 15% করের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করেছেন তিনি। বুধবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। আগামীকাল থেকে দেশ দুটির উপর এই নতুন শুল্ক নীতি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে $100 বিলিয়ন জ্বালানি পণ্য ও গ্যাস কিনবে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটি কোনো রকম আমদানি শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের পণ্য নেবে। এই চুক্তিতে রাজি না হলে কোরিয়ার উপর 25% কর আরোপ হতো। কোরিয়ার প্রকল্পগুলোতে $350 বিলিয়ন মার্কিন বিনিয়োগে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনায় ভারতের উপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত চলাকালীন ওই দেশ থেকে অস্ত্র কিনে ভারত বড় ভুল করেছে, এজন্য দেশটিকে জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ভিন্ন মত ছাত্র সংগঠনগুলোর মধ্যে। ছাত্রদল বলছে, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচার না করে ডাকসু নির্বাচন ছাত্রদের জন্য কল্যাণ হবে না। তবে এই মতের সাথে দ্বিমত পোষণ করে কয়েকটি সংগঠনের নেতারা বলছেন, জুলাই গণহত্যার বিচার আর ডাকসু এক বিষয় নয়। এদিকে ছাত্র শিবির জানিয়েছে তারা জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে। নিয়াজ মাকতুমের রিপোর্ট। 6 বছর পর আবার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডাকসু নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই নড়ে চড়ে বসেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা কতটা কল্যাণকর হবে সে বিষয়ে সন্দিহান তিনি। আওয়ামী লীগ দোষী শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। ছাত্র ইউনিয়নের মতো অনেকটা ছাত্র দলের মতো পাশাপাশি শিবিরের নির্বাচনে অংশগ্রহণের সুযোগের বিরোধী তারা। আজকে যদি ইসলামী ছাত্র শিবিরের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ধারণাকে সম্মান করত, মুক্তিযুদ্ধকে সম্মান করত, আমাদের কোনো আপত্তির জায়গা থাকতো না। ছাত্রলীগকে যেমন আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছি, আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেও আমরা বলছি যে তারাও এক ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তারা গণহত্যার দোষর। ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের চিন্তা ভাবনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি SM ফরহাদ। অ্যালার্মিং হইল কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ। আরেকটু অন্যভাবে বললে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, আমরা নিশ্চয় জোটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সহ অবস্থান বিগত সময়ের চেয়ে অনেক ভালো। ছাত্র সংগঠনের নেতৃত্ব তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখন আওয়ামী লীগের দোসররা আছে, শিক্ষকদের ভিতরে আওয়ামী লীগের দোসররা আছে, তাদের বিচার হয় নাই, হলে হলে ছাত্রলীগ আছে। এই বিচার কে করবে ভাই? সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর অনেকেই, শিক্ষকদের অনেকেই, প্রবেশদের অনেকেই তো যেই দল করে সেই দলের রেজুল ভিত্তিক ছাত্র সংগঠনই তো আসলে তারা, তো ওনারাই তো ওনাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা করতেছেন। এখন পর্যন্ত যারা দায়িত্বে এসেছেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনোভাবে ছিলেন, তারা একটা সুন্দর ডাকসু আমাদেরকে উপহার দিতে পারবেন। বিশেষ করে যে নির্বাচন কমিশনটা গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনের সাদা দলের আধিক্য থাকলেও আমরা এটাকে প্রশ্ন রাখতে চাই, এটা যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না করে। ডাকসুর পরিবেশ অনুকূলে নয়, আমরা তাদেরকে বলতে চাই আপনাদের জন্য রাজনীতি না। যদি বাংলাদেশের রাজনৈতিক স্রোতধারাকে আবারও গণমুখী করতে হয়, জনমুখী করতে হয়, মানব জাতির জন্য কল্যাণমুখী করতে হয়, তাহলে ইনশাআল্লাহ ডাকসুর বিকল্প আমরা অন্য কিছু দেখছি না। 2019 সালের মার্চে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে ভিপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুরুল হক নূর। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। 4 বছরেরও বেশি সময় ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বলা হয়েছে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে সরকার। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিন অং লাইন ক্ষমতা দখলের পর জারি হয়েছিল জরুরি অবস্থা। তখন থেকেই সুচি কারাবন্দী, আর তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDর কার্যক্রম প্রায় নিষিদ্ধ। চরম দমন পীড়নে শীর্ষ নেতাদের অনেকেরই মৃত্যু হয়েছে কারাগারে। একই অবস্থা জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া অন্য রাজনৈতিক দলগুলোর। সরকারি মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য প্রত্যাহার করা জরুরি অবস্থা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। একই দিন স্থানীয় দৈনিক পত্রিকা দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের প্রেসিডেন্ট লাইন বলেছেন, আগামী ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ পাবেন বৈধ ভোটাররা। তিনি আরও জানান, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বা বিতর্কিত করার চেষ্টা করলে 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে জান্তা সরকার। বিশ্লেষকদের ধারণা, আগামীতে লাইন প্রেসিডেন্ট পদে বা সেনা প্রধান পদে বহাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার পরিবারের 7 সদস্যের বিচার শুরু। গ্রেফতারি পরোয়ানা। গ্রেনেড হামলা মামলায় খালাস চেয়ে তারেক রহমানের আপিল শুনানি চলছে। ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ হচ্ছে আজ। সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, জানালেন আলী রিয়াজ। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে, অভিমত মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসার কথাবার্তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আজ চূড়ান্ত ফয়সালার আশা বাংলাদেশের। ভারতের উপর অতিরিক্ত 25% কর আরোপের ঘোষণা ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।